প্রথমবার নয়, এর আগে আরো 5বার 6বার 5বার, এটা পঞ্চম অ্যামেন্ডমেন্ট। এর আগে আরো 4বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন, এই সংশোধনী আইনের একটা ছোট্ট বিষয় নিয়ে প্রশ্ন তুলে নিয়েই মাননীয় শান্তনু ঠাকুর প্রথম এই বিষয়টা উত্থাপন করেন এবং পরবর্তী সময়ে সিএএ বিল পাস হয় এবং এখন বর্তমানে সেটা আইন হয়ে গেছে। বিষয়টা এটা, যদি আপনার বাড়িতে কখনো এসসি সার্টিফিকেট করতে যেতে হয় তাহলে এখনই দেখবেন কল্যাণী পৌরসভার কল্যাণী এসডি অফিসের পাশে বা পৌরসভার পাশে আপনার কাছ থেকে 1971 সালের আগেকার জমির দলিল চাওয়া হয়। কেন এই 1971 সালটাকে কেন মেনটেন করা হচ্ছে? কারণ হচ্ছে একটা ছোট্ট চুক্তি, যেটা হচ্ছে ইন্দিরা মুজিবর চুক্তি, যার কাছে আমাদের এই কথাগুলো পৌঁছচ্ছে মাইকের মাধ্যমে। যে সমস্ত বন্ধুরা শুনতে পাচ্ছেন একবার এগুলো জেনে নেবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। যখন আপনার বাড়িতে প্রচার করতে আসবেন, তৃণমূলে ভোট চাইতে আসবেন কিছু লোকজন, তখন তাদের সামনে এই বিষয়গুলো সামনে ধরবেন যে আসলে সিএএ কি দিচ্ছে, কেন পাচ্ছি, কি কারণে আমাদের সিএএ এসছে। 1971 সালে যখন প্রথমবার বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমানের একটা চুক্তি হয় 1971 সালে। সেই চুক্তিতে বলা হয় যে আজকের পর থেকে 16 ডিসেম্বর 1971-এ যখন প্রথমবার বাংলাদেশ স্বাধীন হয়, তারপর থেকে বলা হয় যে এরপর থেকে আর কোনো অনুপ্রবেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসবে না বা এদেশে আসবে না। আসলে তাকে অনুপ্রবেশকারী বলা হবে, তাকে সিটিজেনশিপ দেওয়া হবে না। ঠিক সেই কারণেই আজকে যখন পাসপোর্ট করতে যাবেন, তখন আপনাকে 1971 সালের আগের দলিল দেখাতে হবে। এসসি সার্টিফিকেট করতে যাবেন তো 1971 সালের আগের দলিল দেখাতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনোই পাসপোর্ট বা ভারতের নাগরিকত্বের জন্য যে ধরনের সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো পাবেন না। আমরা জানি কল্যাণী বিধানসভার বেশিরভাগ মানুষ আমরা ওপার বাংলা থেকে ধর্মের কারণে বিতাড়িত হয়ে এসেছি। 1971 সালে এসেছি, 1971 সালে আগে এসেছি। আমরা জানি যে আমাদের এখানে বেশিরভাগ কমিউনিটি এসসি কমিউনিটির মধ্যে পড়ি, আমরা সবাই তপশিলির মধ্যে পড়ি, বেশিরভাগ মানুষ 80% মানুষ। তো আমাদের যে ধর্মের কারণে যখন দেশ ভাগ হয়েছিল, তখন ধর্মের কারণে হয়েছিল। মুসলমানরা তাদের নিজেদের আলাদা রাজ্য আলাদা দেশ চেয়েছিলেন, তারা পেয়েছেন। যারা এখানে থেকে যেতে চেয়েছেন তারা থেকে গেছেন, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যারা ওইখান থেকে ধর্মের কারণে বিতাড়িত হয়ে এলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এবং এই 5জন, এই যে 5টা জাতি, এনারা যখন এখানে এলেন, তাদেরকে যখনই সিএএ চালু হওয়া শুরু হলো, তখন তাদেরকে আর এই 1971-এর আগের জমি দেখানোর কোনো ব্যাপার থাকলো না। সেখানে কি দাঁড়ালো, আপনাকে একটা সাদা কাগজে, যদি আপনার কাছে রেশন কার্ডও না থাকে, আপনার কাছে কোনো কাগজপত্রই নেই, আমি ধরে নিলাম যে আপনি যখন এখানে এসেছেন, এখানে আপনি রেশন কার্ডও করে উঠতে পারেননি, আধার কার্ডও করে উঠতে পারেননি, ভোটার কার্ডও করে উঠতে পারেননি, কিছুই করে উঠতে পারেননি, তাহলে একটা ছোট্ট কাজ যদি আপনার পক্ষে সম্ভব হয়, নাগরিকত্বের জন্য একটা সাদা কাগজে আপনি আপনার বর্ণনা লিখবেন, লিখে আমাদের বিধায়ক আছেন মাননীয় অম্বিকা রায় মহাশয়, ওনার কাছে যাবেন, উনি ওখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার সিটিজেনশিপ চলে আসবে। আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার প্রার্থী, বিজেপির প্রার্থী মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। যে সমস্ত রেজিস্টার্ড সংস্থাগুলো আছে, যারা সরকারের কাছে রেজিস্টার্ড, যদি সাদা কাগজে তারাও লিখে দেন, তাহলেও কিন্তু আপনি সিএ এর জন্য নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবেন। এবং নাগরিকত্ব দেওয়ার জন্য কারোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে হয় না, কারণ ভারতীয় সংবিধানের 5 নম্বর থেকে 11 নম্বর যে আর্টিকেলসগুলো রয়েছে, সেই আর্টিকেলসে এই সংবিধানের বিষয়ে বলা হয়েছে যদি আপনি এদেশে জন্মান, আপনি এদেশের নাগরিক। যদি আপনার মা বাবা এদেশে জন্মান, তাহলে আপনি এদেশের নাগরিক। যদি আপনি বাইরের দেশ থেকে এখানে আসেন এবং যখন আপনি এখানে জন্মাচ্ছেন সেই সময় আপনার মা বাবা এখানকার নাগরিক ছিলেন, তাহলে নাগরিক। তো যে মানুষগুলো এখানে অলরেডি জন্মেছেন, যাদের মা বাবা এখানে জন্মেছেন, সে 1971 সালে জন্মান, 1950 সালে জন্মান, 2014 সালের 31 ডিসেম্বর 2014 আগেও যদি জন্মান, তাহলেও তো আপনার এখানকার নাগরিক। এর সঙ্গে তো নাগরিকত্ব যাওয়ার কোনো বিষয় নেই। সুতরাং যেই দিনকে আপনার বাড়িতে কেউ গিয়ে বলবে যে আপনার সিএএ এর মাধ্যমে আপনার নাগরিকত্ব চলে যাবে, আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, বা পরবর্তী সময় পশ্চিমবঙ্গে আলাদা করে আসতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা 3000 টাকার কথা বলা হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, সেইগুলো পাবেন না। এই সমস্ত ধারণাগুলো ভুল, এগুলো সম্পূর্ণ আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যখন আপনার বাড়িতে যাবে, তখন আপনি একটা স্পষ্ট কথা বলবেন, আচ্ছা বলুন তো দেখি, সিএএ পেতে গেলে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পেতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে একটু বলুন। দেখবেন বলতে পারবে না, কিছু বলতে পারবে না, এখন শিখানো বলি ছাড়া কিছু আওড়াতে পারে না, কোনো পড়াশোনা নেই, কোনো জায়গাতে গিয়ে কোনো খোঁজ খবর রাখেন না, শুধুমাত্র যেটুকুনি শিখানো বলি মগজাস্ত্রের মধ্যে করে দেওয়া হয়েছে সেরকমই রয়েছে। আমরা খুব অল্প একটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। হীরক রাজার দেশে তো অনেকে দেখেছেন, সেখানে একটা খুব ভালো দামি কথা আছে, যেখানে হীরক রাজ বলছেন
এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য সবার আগে দরকার তার শিক্ষা ভুলিয়ে দেওয়া। যে কারণে শিক্ষাক্ষেত্রের এই পরিস্থিতি, চাকরি বিক্রি হচ্ছে এবং মানুষজন ভালো করে পড়াশোনা পর্যন্ত করতে পারছে না। আপনি যদি আজকে ক্লাস 1, 2, 3 এর সাধারণ বইপত্রগুলো দেখেন, সেখানে দেখবেন আমাদের সম্পর্কের নামগুলো কেমন করে বদলে যাচ্ছে। তো শিক্ষার ওপর আঘাত আনা হয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খারাপ হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য যদি না থাকে তাহলে একটা জাতি কিভাবে উন্নতি করবে? চাকরি যাতে পেতে গেলে ঝান্ডা ধরতে হয় তার জন্য বন্দোবস্ত করা হয়েছে, সেই কারণেই শেখানো বলি শেখানো হয়। তো এই বিষয়গুলো সম্পূর্ণই বাঙালি জাতিকে গত 100 বছরে আস্তে আস্তে যেমন করে নিচে নামিয়েছে, এই 34 বছরের বাম শাসন এবং 13 বছরের তৃণমূল শাসনে আরো তলানিতে অবস্থা। এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর ভোট, এইটা হচ্ছে আরো শক্তিশালী ভারত করার ভোট। এবং আমি সবাইকে আগ্রহ করব, আগামী 20 মে সকাল সকাল 7টা, 8টা, 9টার মধ্যে আপনার নিজ নিজ বুথে পরিবার সমেত যান, গিয়ে আপনার নিজের ভোট পদ্মফুলে দিয়ে আসুন। পদ্মফুলে কেন জানেন তো? কারণ পদ্মফুলে লক্ষ্মীর বাস। আর আমি যেটা বলতে দেখলাম এত দিন ধরে, 13 বছর ধরে, ঘাস ফুলের যে দুটো ফুল, তার মধ্যে দুটো ফুলের দুটো কারণ আছে। একটা হচ্ছে ভোট পলিটিক্স, অর্থাৎ যারা ভোট ব্যাংকের রাজনীতি করে সেইটার ফুল, আর একটা হচ্ছে দুর্নীতির ফুল। এই দুটো ফুল নিয়ে ঘরজোড়া ফুল। তো পদ্মফুল যেটা রয়েছে সেখানে লক্ষ্মীর বাস। আপনারা সবাই পদ্মফুলে ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টির আরেকটা শক্তিশালীভাবে আরও একবার মাননীয় শান্তনু ঠাকুরকে দিল্লি পাঠাবেন, সেটাই আশা রেখে আপনাদের সবাইকে কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।